Just I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble. দেশের পথে নোবেল জয়ী ডক্টর ইউনূস বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন সেনাপ্রধান। কাল রাত 8টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ। আমার ধারণা আপাতত 15 জন হতে পারে, তারপরেও 2 একজন এটা করতে পারে, এরকম একটা সংখ্যক এবং মোটামুটি একটা দাঁড়িয়ে যাচ্ছে। প্রতিশোধ প্রতিহিংসা নয়, ভালোবাসার শান্তির বাংলাদেশ গড়ার আহ্বান খালেদা জিয়ার। দেশ এগিয়ে নিতে জোর দিতে হবে মেধা ও জ্ঞানের উপর। প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। ধর্ম, বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে। সড়কে শৃঙ্খলা পরিচ্ছন্নতায় আজ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের। ট্রাফিক রুলস ধরে বাকি আদার্স জিনিসগুলো যাতে দেশের সাধারণ জনগণ একটু স্বস্তি পায়। সড়ক ও জনপথের নিরাপত্তায় ট্রাফিক পুলিশের কার্যক্রম আছে, সেটা আমরা শুরু করেছি। 24 ঘন্টার মধ্যে পুলিশ সদস্যদের কর্মস্থলে রিপোর্টের নির্দেশ নতুন আইজিপির। দ্রুততম সময়ে দেশ পরিচালনার রূপরেখা দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের, মত বিশিষ্টজনদের। ফৌজদারি অপরাধীদের ছাড় না দেওয়ার পরামর্শ। নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ব্যবসা বাণিজ্যে স্বাভাবিকতা ফেরানোর আহ্বান ব্যবসায়ীদের। বাংলাদেশ ব্যাংক এনবিআরে বিক্ষোভ, বিশৃঙ্খলা। সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পাওয়া নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বুধবার দুপুরে প্যারিসের চার্লস ডি গল এয়ারপোর্টে তিনি প্রবেশ করেন। কড়া নিরাপত্তায় তাকে এয়ারপোর্টের ভেতরে নেওয়া হয়। এরপরে অভিবাসন সংক্রান্ত বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করেন ডক্টর ইউনূস। এ সময় গণমাধ্যমকে নোবেল জয়ী অর্থনীতিবিদ জানিয়েছেন, দেশে ফিরে চলমান সংকট সমাধানে সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে তিনি কাজ করবেন, আর এ কাজে সবার সহযোগিতা চান ডক্টর ইউনূস। বৃহস্পতিবার দুপুরে দেশে ফেরার কথা রয়েছে তার, আর কাল রাত 8টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তিনি। From Emirates. We're very honored to have you with us. Thank you. No, I can't. This one you keep. I don't have no caps. With everything that I know. Ouais, si j'ai bien compris, vous allez au salon. D'accord, on se voit au salon. On est tout à gauche à ce moment-là. Answer one question, please. Oh. Thank you, sir. Thank you. I appreciate it. I'm looking forward to going back home and see what's happening there and how we can organize ourselves to get out of the trouble that we are in. Thank you very much. এদিকে বর্তমান পরিস্থিতিতে ছাত্র ও দলমত নির্বিশেষে সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করেছেন শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে যারা নেতৃত্ব দিয়েছেন
সেসব সাহসী ছাত্র ও তাদের পূর্ণ সমর্থন দেওয়া জনসাধারণকে তিনি অভিনন্দন জানিয়েছেন। আর ডক্টর আসিফ নজরুল ফেসবুক পেজে ডক্টর ইউনূসের এই বার্তা দেওয়ার কথা জানিয়েছেন। কোনো প্রকার ভুলে এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় উল্লেখ করে ডক্টর ইউনূস বলেছেন, এই সম্ভাবনার সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে। বাংলাদেশকে নিজ এবং পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করে এগিয়ে নিয়ে যাওয়াই এখন প্রধান কাজ। ডক্টর ইউনূস আরও বলেছেন, একটি নতুন পৃথিবী বিনির্মাণে তরুণরা প্রস্তুত। অকারণে সহিংসতা করে সেই সুযোগ আমরা হারাতে পারি না। আর সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি না করে সকলকে শান্ত থেকে দেশ পুনর্গঠনে এগিয়ে আসার আহ্বান জানান ডক্টর ইউনূস। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানিয়েছেন, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল রাত ৮টায় শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। আর সদস্য থাকতে পারেন ১৫ জনের মতো। সেনা সদরে এক ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। ৩ থেকে ৪ দিনের মধ্যে দেশের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে বলেও সেনাপ্রধান জানিয়েছেন। নৈরাজ্য অস্থিরতায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই ব্রিফিংয়ে নৌ ও বিমান বাহিনীর প্রধানরাও উপস্থিত ছিলেন। বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে সমসাময়িক পরিস্থিতি নিয়ে সেনা সদরে গণমাধ্যমে কথা বলেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি জানিয়েছেন, ৩ থেকে ৪ দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। যারা অস্থিরতায় জড়িত তাদের বিচারও করা হবে। সেনাপ্রধান জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা হয়েছে। বৃহস্পতিবার তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে যাওয়ার কথাও বলেছেন সেনাপ্রধান। কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন, আমি ওনাকে রিসিভ করতে যাব। আমরা ওনাকে সর্বতোভাবে সহায়তা করব। আমি আর্মি চিফ, নেভি চিফ, এয়ার চিফ, এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন। স্টুডেন্ট ফোরাম, স্টুডেন্টস, এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এই কাজ সমাধান করতে সক্ষম হবেন। বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ বলে জানিয়েছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সদস্য সংখ্যা হতে পারে ১৫ জন। কালকে আমরা শপথ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করছি। একটা প্রস্তাব ছিল বিকালে করার। বিকালে খুব টাইট হয়ে যেতে পারে, উনি 2:10 দিকে হয়তো এখানে আসবেন। এটা মেবি ভেরি টাইট। আমরা হয়তো তাইলে রাত্রেবেলা রাত ৮টার দিকে করতে পারি। সেনাবাহিনীর মধ্যে অস্থিরতা সহ কোনো ধরনের গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। অরাজকতার বিষয়ে বিব্রত হয়ে জানান, পুলিশ মাঠে নামলে পরিস্থিতি স্বাভাবিক হবে। সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি সমস্ত গুজব রটনা করা হচ্ছে, এগুলোকে আপনারা কান দিবেন না এবং আপনারা এই ধরনের গুজব ছড়াতেও দয়া করে সাহায্য করবেন না। আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না, হয়তো আউট অফ প্যানিক আপনারা এটা করেন। এই জিনিসটা থেকে নিবৃত্ত থাকলে এটা ভালো হবে। খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। বাট আমি এটুকু আপনাদের বলছি যে যারা এই সমস্ত কাজে জড়িয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা আমরা করব। সশস্ত্র বাহিনী জনগণের সাথে আছে এবং থাকবে জানিয়ে সেনাপ্রধান শিক্ষার্থীদের এখনকার কার্যক্রমের প্রশংসা করেন। এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। এবার আমরা বঙ্গভবনে যাব। আমাদের সহকর্মী তাওহিদ মিথুন আছেন সেখানে। মিথুন, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার কাল রাত ৮টায় শপথ নিচ্ছে, তো এই শপথ ঘিরে তো বঙ্গভবনে বেশ কিছু আয়োজনের থাকার কথা। সেই আয়োজনের প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে কিনা আমাদেরকে জানাবেন। বৃষ্টি, বঙ্গভবনে আসলে এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি, যদিও কাল যেহেতু আগামীকাল রাত ৮টায় শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, তো এর মধ্যে বঙ্গভবনে আমরা যেটি জানতে পেরেছি যে প্রস্তুতি শুরু হয়েছে। শপথ অনুষ্ঠানে যে দরবার হলে যে শপথটি অনুষ্ঠিত হবে সেই শপথ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। এবং এইখানে যে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকার যে প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস, আর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি সেই সরকার অন্তর্বর্তী সরকার প্রধানের শপথ বাক্য পাঠ করবে। এবং যতটুকু জানি যে অন্য যে সদস্য সেনাপ্রধান আজকে বিকেলে ব্রিফিংয়ে বলেছেন ১৫ সদস্য হতে পারে, তো সেই তালিকা আসলে এখনো পর্যন্ত তো বঙ্গভবনে আসেনি বা সেই তালিকা এখনো চূড়ান্ত হয়নি। তার আনুষ্ঠানিকভাবে আসলে বঙ্গভবনে রাষ্ট্রপতি তিনি যে আনুষ্ঠানিকতা হয় সেটি হচ্ছে যে সরকার অন্তর্বর্তী সরকার প্রধানের শপথ বাক্য পড়াবে, অন্য সদস্যদের শপথ পড়িয়ে থাকেন। এবং বঙ্গভবনে প্রায় 400 অতিথি তারা
উপস্থিত হবেন এবং সেই অনুযায়ী বঙ্গবন্ধু থেকে এর মধ্যে আমন্ত্রণ পত্রগুলো তৈরি করা হচ্ছে, যাদেরকে আমন্ত্রণ জানানো হবে। সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ থাকবেন। একটু বলে রাখি যে আজকে তো দুপুরবেলা নতুন যেই পুলিশ মহাপরিদর্শক তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছিলেন, তারপর সন্ধ্যায় কিছুক্ষণ আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বিজেপির প্রধান, যিনি বাংলাদেশ জাতীয় পার্টি আন্দালিব রহমান পার্থ। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেছেন, তার দলের বা কয়েকজন সদস্য নিয়ে তিনি ভিতরে দেখা করতে গেছেন এবং তিনি বলেছেন যে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি আসলে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলবেন এবং তারপরেও আরো ব্রিফ করবেন, তখন আবার আপনার মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ মিথুন। প্রতিশোধ বা প্রতিহিংসা নয়, ভালোবাসা আর শান্তির বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনে দলের সমাবেশে হাসপাতাল থেকে দেয়া বক্তব্যে এই আহ্বান জানিয়ে বললেন, সবাইকে নিয়ে মেধা, যোগ্যতা ও জ্ঞান ভিত্তিক সমাজ নির্মাণ করতে পারলেই বাংলাদেশে এগিয়ে যাবে। এই সমাবেশে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি নিরাপত্তাহীনতায় থাকা মানুষের জন্য ঢাল হয়ে থাকার নির্দেশ দেন নেতাকর্মীদের প্রতি। ছাত্র জনতার জয়ের ধারাবাহিকতায় মঙ্গলবার পুরোপুরি মুক্ত হন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই দিন কারামুক্ত হন কেন্দ্র তৃণমূলের হাজার হাজার নেতাকর্মী। সব মিলিয়ে নতুন উদ্দীপনায় সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। বলা হয়েছিল সমাবেশের প্রধান অতিথি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কিন্তু কর্মীদের মনোবাসনা যেন বাস্তব হয়ে এলো চেয়ারপারসন খালেদা জিয়ার অনলাইন বক্তব্যের মাধ্যমে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। নিজের বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির অবস্থান তুলে ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, পুলিশ কারো প্রতিপক্ষ নয়, সময় উপযোগী করে গড়ে তুলতে হবে প্রশাসন। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। কোন পুলিশের বিরুদ্ধে কোন সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যথা নিয়মে অভিযোগ দায়ের করুন। দেশবাসীর প্রতি আমার বিনীত আহ্বান। অতীত নির্যাতন নিপীড়নের প্রতিশোধ না নেয়ার আহ্বান জানান তিনি। নির্দেশ দেন আইন নিজের হাতে তুলে না নিতে। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না। প্রতিহিংসা, প্রতিশোধে লিপ্ত হবেন না দয়া করে। কেবল দৃষ্টান্ত অনুসরণ নয়, নিজে দায়িত্বশীলতা এবং মানবাধিকার দৃষ্টান্ত স্থাপন করুন। বিএনপি মহাসচিব বলেন, সব ষড়যন্ত্র মোকাবেলা করে রক্তে পাওয়া বিজয়কে সুসংহত করতে হবে। রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে নতুন নির্বাচন দেয়ার। কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্ট যেটা সবার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার গঠন করুন কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন। দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, এক দফা পূরণ হলেও গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ করবে না বিএনপি। বহু বছর পর বিএনপির সব স্তরের নেতাকর্মীদের মধ্যে ভীষণ রকমের আত্মবিশ্বাস দেখা গেছে। তাদের বলা চলা ধরন ধারণ সবকিছুতে এসেছে ইতিবাচক পরিবর্তন। বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলছেন, এখন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে পুরোপুরি গণতন্ত্র ফেরানোই হবে বিএনপির সবচেয়ে বড় কাজ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সমাবেশে যোগ দেয়া বিএনপি নেতাকর্মীদের মাঝে প্রত্যয় ছিল, এগিয়ে যাবে বাংলাদেশ, সমুন্নত থাকবে গণতন্ত্র ও মানবাধিকার। দলের চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে তারা উজ্জীবিত। এই সমাবেশে যোগ দিতে তাদের কোনো ভয় শঙ্কা ছিল না উল্লেখ করে বললেন, এ যেন অন্য এক দেশ। ছাত্র জনতার অভ্যুত্থানে পট পরিবর্তনের পর নয়াপল্টনে বিএনপির প্রথম সমাবেশ।
স্মরণ করা কঠিন, ঠিক কবে সমাবেশে বক্তাদের মুখে নেই হাজার হাজার নেতাকর্মীর মুক্তির দাবি বা গ্রেফতারের অভিযোগ। সবার চোখে মুখে মুক্ত বাতাসে শ্বাস নেয়ার স্বাদ, রাজনৈতিক কর্মসূচিতে সংখ্যাহীন অংশগ্রহণের স্বস্তি। সকাল থেকেই সমাবেশে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। দুপুর হতে আর খালি চোখে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখার উপায় নেই। দীর্ঘদিন 17 বছর যাবৎ একটা ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসন ব্যবস্থা একতন্ত্র এদেশে জগদ্দল পাথরের মতো জাতির বুকে চেপে বসেছিল। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন বহু বছর পরে আশা করছি। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, সুশাসনের জন্য রাজনীতি করি। শীর্ষ নেতারা বলেন অতন্দ্র প্রহরীর ভূমিকা থাকবে বিএনপির। ঘোষণা ধূলিসাৎ হবে সকল ষড়যন্ত্র, ঐক্যবদ্ধ থাকবে ছাত্র জনতা। যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছে তাদেরকে সালাম জানাচ্ছি। যারা বিভিন্নভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন এলাকায় প্রাতিষ্ঠানিক গণ্ডগোল করার চেষ্টা করছে, তারা হুঁশিয়ার হয়ে যান। অত্যাচার অনাচার করার জন্য যারা ইতিপূর্বে শেখ হাসিনাকে সহযোগিতা করেছে তাদের কাউকে এই অন্তর্বর্তী সরকারে রাখা হবে না, রাখা যাবে না। অনন্য এই অর্জনের সব কৃতিত্ব ছাত্র সমাজকে উৎসর্গ করে নেতারা বলেন আগামীতে গড়ে তোলা হবে বৈষম্যহীন ন্যায় বিচারের নতুন বাংলাদেশ। এই সমাবেশ থেকে দলের নেতাকর্মীরা সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান এই সময়ে ক্রান্তিকাল অতিক্রম করা এই সময়ে যেন তারা সংযত আচরণ করেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন এবং সেই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণের ভোটাধিকার নিশ্চিতের। যেই ভোটাধিকারের মধ্য দিয়ে গণতন্ত্র সুসংহত হবে, প্রতিষ্ঠা পাবে আরও একবার এই বাংলাদেশের। ঢাকা। শিক্ষার্থীদের নেতৃত্বে রাজধানীতে শৃঙ্খলা ফিরছে। আজও নগরীর মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আছেন। সংসদ ও গণভবনে ভাঙচুর করা ধ্বংসস্তূপও শিক্ষার্থীরাই সরাচ্ছেন। আর স্বস্তিতে ফেরা সাধারণ মানুষ বলছেন দেশ গড়ার কাজ আগামীতেও অব্যাহত থাকুক। শেখ হাসিনা দেশ ত্যাগের দুদিন পরও গণভবনের চারপাশ ঘিরে এমন উৎসুক জনতার ভিড়। কেউ এসেছেন এক নজর সরকার প্রধানের বাড়ি দেখতে, তো কেউ এসেছেন ধ্বংসযজ্ঞ দেখতে। আবার অনেকে ফেরত দিয়ে যাচ্ছেন লুটপাট হওয়া জিনিসপত্র। তবে সেনাবাহিনীর কড়া প্রহরা থাকায় কেউই ঢুকতে পারছেন না ভিতরে। মঙ্গলবার সংসদ ভবন এলাকায় ধ্বংসস্তূপ পরিষ্কারে নেমেছিল 1.5 শতাধিক শিক্ষার্থী। আজ সকালে তারা নামেন গণভবনের চারপাশের এলাকায়। আমার বাচ্চা একটা বই পাইছিল টুকাইয়া, বাবা আমি রাস্তায় পাইছি, আমি নিয়েছি, নিজে আইনা ফেরত দিয়ে দিলাম। যেদিন নিয়ে গেছি আসলে যথেষ্ট ঠেলায় নিয়ে গেছি, বুঝতে পারিনি। সরকারি অফিসে ঢুকে লুটপাট করা এটা জঘন্য অপরাধ হয়েছে। আমরা আগে জিনিসপত্রগুলো সব আলাদা করি, তারপরে আমরা যেগুলো ভালো জিনিস সেগুলো যাতে আমরা ভিতরে পাঠিয়ে দিই। আমরা যে রাস্তাটা এটা ক্লিন করে আমরা চাবো যে একদিন দুই দিনের মধ্যে যাতে রাস্তাটা খুলে দেওয়া হয়। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রাস্তার শৃঙ্খলা ফেরানোর কাজেও শিক্ষার্থীরা তৎপর। প্রতিটি মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। ট্রাফিক সিগন্যালে শৃঙ্খলা বজায় রাখতে স্কাউটরা এখানে কাজ করছে। জরুরি ভিত্তিক যেসব গাড়িগুলো আছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর গাড়িকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। নিজের দেশ মনে করে যদি আমরা দায়িত্বটা নিতে পারি তবেই কিন্তু আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বুধবার থেকে রাজধানীর সড়কে বেড়েছে যানবাহনের চাপ, যা সামলাতে শিক্ষার্থীদের পাশে সহায়তার হাত বাড়িয়েছে রেড ক্রিসেন্ট। কোথাও কোথাও দেখা গেছে ফায়ার সার্ভিস সদস্যদেরও। পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি ফিরেছে জনমনে। ঢাকা শহরে আমাদের 16টা স্পটে 90 জন ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক তারা স্বেচ্ছায় কাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্যই আমরা এই কাজগুলো এখন সমাধান করার জন্য চেষ্টা করে যাচ্ছি। এদিকে বেপরোয়াভাবে ফার্মগেট থেকে বিমানবন্দরের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলছে সিএনজি, অটোরিকশা, বাইক। এসব নিয়ন্ত্রণ না করলে বাড়তে পারে দুর্ঘটনা, এমনটাও আশঙ্কা অনেকের। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বৃহস্পতিবারের মধ্যে পুলিশের সব স্তরের কর্মকর্তা ও সদস্যদের নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত আইজিপি মইনুল ইসলাম। পুলিশ সদরে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, পুলিশের যেসব উচ্চাভিলাষী কর্মকর্তার জন্য আজকের এই অবস্থা তাদের বিচার করা হবে। আর থানাগুলোকে নিরাপদ করে বাহিনীতে শৃঙ্খলা ফেরানোর কাজও শুরু হবে বলে তিনি জানিয়েছেন।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সরিয়ে নতুন আইজিপি করা হয়েছে বিসিএস 12তম ব্যাচের মইনুল ইসলামকে। একদিন আগেও যিনি ছিলেন পুলিশের ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ইউনিটের কমান্ড্যান্ট। পুলিশের ইতিহাসে এই প্রথম কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই দায়িত্ব বদল হলো আইজিপির। প্রথম দিন অফিসে ঢুকেই তিনি জনাকীর্ণ প্রেস ব্রিফিংয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে স্বাগত জানান। বলেন পুলিশের এই হালের জন্য দায়ী কিছু কর্মকর্তা, সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর তদন্তের আশ্বাস দেন আইজিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র, সাধারণ মানুষ, পুলিশ সহ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংঘটিত হয়েছে তার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা আইনিভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় সর্বাত্মকভাবে সকল সদস্য মিলে সেটি করব। আমাদের কতিপয় উচ্চাভিলাষী অপেশাদার কর্মকর্তার কারণে এবং কর্মকৌশল প্রণয়নে বল প্রয়োগের যে আপনারা জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে, ইউজ অফ ফোর্স, যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়, কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন, এমনকি অনেকে নিহত হয়েছেন। সংবাদ সম্মেলন থেকে 24 ঘন্টার মধ্যে সকল কর্মকর্তা ও সদস্যকে নিজ নিজ ইউনিটে রিপোর্ট করার নির্দেশ দেন নবনিযুক্ত আইজিপি। আশ্বাস দেন ক্ষোভের বিষয়ে ন্যায় বিচারের। আমাদের যে কোনো ল্যাপস যদি হয়, অস্বাভাবিক এবং হয়েছে, সেই ল্যাপসের ক্ষেত্রে একটা যে বিধান আছে আমাদের অ্যাজ পার আওয়ার পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গল, আমাদের অন্যান্য যে আইনি কাঠামো আছে, ফৌজদারি কার্যবিধি, সার্ভিস রুলস, সেগুলি আলোকে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যবস্থা এবং আইনি ব্যবস্থা এটি চলমান। আগামী 24 ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন, জেলা, নৌ, রেলওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা, এদের অফিসার এবং ফোর্স স্ব পুলিশ লাইন্সে যোগদানের জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। 4 আগস্ট দুপুরের পর অরক্ষিত পুলিশ সদর দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। বাইরে সেনা আর ভেতরে আছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। নতুন আইজি, র্যাব ডিজি সহ অন্য পদে রদবদলের পর সদর দপ্তরে বুধবার অফিস করেন অনেক কর্মকর্তা। এদিকে নিয়োগ পেয়ে দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে দেখা করেন আইজিপি মইনুল ইসলাম। সাক্ষাতের সময় চেইন অব কমান্ড বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্যকে সাহসিকতার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন রাষ্ট্রপতি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের রূপরেখা চূড়ান্ত করতে দীর্ঘ সময় ধরে বৈঠক করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। সাফা, বেশ লম্বা সময় ধরেই তো শিক্ষার্থীরা এই বৈঠকটি করছে। আবার গতকাল রাতে যেই ছাত্রদের একটি বৈঠক ছিল সেনাপ্রধানের সাথে, এরপরে তো অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপরেখা সম্পর্কে তারা বললেন যে পূর্ণাঙ্গ যে তালিকা সেটি আজকের মধ্যে দেওয়ার কথা ছিল, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে। আবার আগামীকাল শপথ নিচ্ছে নতুন অন্তর্বর্তী সরকার। শিক্ষার্থীরা তাদের রূপরেখা কি চূড়ান্ত করতে পেরেছে? মোটামুটি চূড়ান্ত করতে পেরেছে এবং যে বিষয়টি লক্ষ্য করা গেল, আমার সঙ্গে মিটিংয়ে যারা আছেন তাদের সঙ্গেও কিন্তু কথা হচ্ছে, যোগাযোগ হচ্ছে, যে বিষয়গুলো হচ্ছে অর্থাৎ ডক্টর ইউনূস ছাড়াও অন্য যাদেরকে প্রস্তাব করা হয়েছে এমন একটা আভাস কিন্তু আমরা পেয়েছি এবং বেশিরভাগই শিক্ষার্থীরা যাদের নাম প্রস্তাব করেছে তাদেরকেই নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে বিষয়টি সেটিও কিন্তু মোটামুটি এখন নিশ্চিত। নামগুলো বলতেন এখনই বলার সুযোগ সময় না এলেও তবে কিছু ক্যাটাগরিগুলো আমি বলতে পারি বৃষ্টি, সেটি হচ্ছে যেমন শিক্ষার্থীরা বলছেন যে তারা শিক্ষকের নাম প্রস্তাব করেছেন, তারা আইনজ্ঞ আছেন এমন নাম প্রস্তাব করেছেন, বিশিষ্ট অর্থনীতিবিদ আছেন এবং একই সঙ্গে নির্বাচন নিয়ে যারা কাজ করেন, লম্বা সময় ধরে যারা কাজ করছেন, নির্বাচন বিশেষজ্ঞ এবং নির্বাচন পর্যবেক্ষণে যারা কাজ করেন তাদেরকেও কিন্তু এই কমিটিতে রাখা হয়েছে এবং যাদের অর্থাৎ তাদের যে প্রস্তাবিত যে অন্তর্বর্তীকালীন সরকারের তাদেরকে সেখানটাতে রাখা হবে এমনটাই কিন্তু তারা মোটামুটি নিশ্চিত হয়েছেন। এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা একটি বিষয় কিন্তু এই মিটিং থেকে শুরু করে এবং এর আগেও কিছুক্ষণ আগেও তারা একটি আনুষ্ঠানিক প্রেস রিলিজের মাধ্যমে আমাদেরকেও যে বিষয়টিও নিশ্চিত করেছে সেটি হচ্ছে যে এই যে ছাত্রদের গণ আন্দোলন এবং যে গণ অভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশের একটি নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে, এই যাত্রায় কোনো দল বা গোষ্ঠী যেন এটিকে ব্যবহার না করে আবার ক্ষমতায় আসার কোনো ধরনের পদ্ধতির মধ্যে ঢুকে যেতে না পারে। এই জন্য তারা রাষ্ট্র মেরামতের কথা বলছেন, পদ্ধতির সংস্কারের কথা বলছেন, নির্বাচন পদ্ধতিতে সংস্কার
সংস্কার আনতে হবে এবং বিচার বিভাগে বিচারপতি নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তারা কিন্তু এক ধরনের সংস্কার চাচ্ছেন, যেগুলো তারা চান অন্তর্বর্তীকালীন সরকার যেটি আগামীকাল শপথ নিতে যাচ্ছে সেই সরকার এই সবগুলো বিষয় নিশ্চিত করবে। যত ছাত্র নিহত হয়েছেন তাদের যে বিচারের বিষয়গুলো সেই বিষয়গুলো যাতে সামনে আনা হয়। শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই দাবিগুলো অন্তর্বর্তীকালীন সরকার যখন ঠিকঠাক মতো করবে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা পুরো বিষয়টা নজর রাখবেন, পর্যবেক্ষণ করবেন। বৃষ্টি, অনেক ধন্যবাদ। শুনছিলাম আমরা সাফা। গেল 15 দিনের বেশি সময় ধরেই স্থবির ব্যবসা বাণিজ্য, অগ্নিসংযোগ এবং ভাঙচুর হচ্ছে শিল্প কারখানায়। অর্থনীতি বাঁচাতে দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ইতোমধ্যেই অর্থনীতির $1 মিলিয়ন ক্ষতি হয়েছে। আর পোশাক কারখানায় 15 আগস্টের আগে জুলাই মাসের বেতন পরিশোধ করাই কঠিন হবে। কয়েকদিন ধরে ছাত্র জনতার বিক্ষোভে স্থবির হয়ে যায় কারখানার উৎপাদন। শিল্প ও সেবা খাতে নেতিবাচক প্রভাব পড়ে সবচেয়ে বেশি। রাজধানীর বনানীতে সার্বিক অবস্থা তুলে ধরতে জরুরি প্রেস ব্রিফিং এর আয়োজন করে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা জানান, কয়েকদিনের সংঘাতে বাড়ছে ব্যবসার ক্ষতি। কারখানা খুললেই করা হচ্ছে ভাঙচুর, অগ্নিসংযোগ, যা অর্থনীতি ধ্বংসের চক্রান্তের শামিল। শিল্প কারখানায় ঢুকে ঢুকে সমস্ত শিল্প কারখানায় আগুন দিতেছে, ভাঙতেছে, ভাঙচুর করতেছে, মানে লুট করতেছে। তো এই জিনিসগুলো চাইলে এদের সেফটি কোথায়, যে ওয়ার্কারদের সেফটি কোথায় এবং মালিকদের সেফটি কোথায়, এবং সেখানে যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে। বলা হয়, বাণিজ্য স্বাভাবিক না রাখতে পারলে অর্থনৈতিক সংকট আরো প্রকট হবে। প্রশ্ন তুলে বলা হয়, দেশের সব অর্জন শেষ করা হচ্ছে কার স্বার্থে? পুড়িয়ে দিলে লাভ হবে কার? কিছু সংখ্যক দুষ্কৃতিকারী, কিছু সংখ্যক স্বার্থান্বেষী গোষ্ঠী নানাভাবে এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে। তো এটা কারো কাছেই আসলে কাম্য নয়। এটা এই ভাঙচুর অগ্নিসংযোগটা করলে দেশেরই ক্ষতি হয় আলটিমেটলি। যে কারো রাগ থাকলে ফ্যাক্টরিটা ভাঙতে পারে, ওখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে পারে, এটা আমরা মানলাম। কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ধ্বংস করে দিয়ে এটা লাভটা কার হচ্ছে? আশুলিয়া সাভার এলাকার কারখানা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করা হয়। বলা হয়, নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে। পোশাক খাতে 15 আগস্টের আগে বেতন ভাতা পরিশোধ করা কঠিন হবে। 15 তারিখের পরেও কিন্তু অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না। আপনি দেখেছেন গত মাসে কীভাবে অনেকদিন কারখানা চলছে না, অনেক রপ্তানি পোশাক কারখানায় পড়ে আছে, অনেক রাস্তায় অনেক লাশ পড়ে আছে, লাশ ক্লিন করার লোকও নাই। শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেওয়া দরকার। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আজ সকালেই কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ ব্যাংক। বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হন 4 ডেপুটি গভর্নর, আর্থিক গোয়েন্দা বিভাগের প্রধান এবং 1 উপদেষ্টা। দাবি ওঠে গভর্নরের পদত্যাগে, যদিও 2 দিন ধরেই অফিসে তিনি আসছেন না। মুখপাত্র জানিয়েছেন, নতুন সরকার এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এদিকে চেয়ারম্যান সহ প্রথম সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে রাজস্ব বোর্ডে। অনিয়ম, দুর্নীতি এবং টাকা পাচারের সহায়তার অভিযোগ এনে গভর্নর, 4 ডেপুটি গভর্নর এবং আর্থিক গোয়েন্দা ইউনিটের প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ করেন বাংলাদেশ ব্যাংক কর্মকর্তারা। গভর্নর ফ্লোরের পাশাপাশি মূল ভবনের সামনেও স্লোগান দেন তারা। কর্মকর্তাদের শান্ত করতে দুপুরের আগেই 4 ডেপুটি গভর্নরকে ব্যাংক থেকে বের করে দেওয়া হবে বলে জানান এক অতিরিক্ত পরিচালক এবং নিরাপত্তা কর্মকর্তা। ওনরা ব্যাংকের গাড়িতে বাসায় যাবে না, কারণ ওনরা এখন দায়িত্বে নাই। ওনরা এসএমডি ডিরেক্টর স্যার বলছে ওনরা ব্যক্তিগত গাড়ি বা অন্য কোনো ভাবে তারা যাবে। আপনারা এখন যে চাচ্ছেন ডিজিরা 12টার মধ্যে সবাই ছেড়ে চলে যাবে। পরে সেনাবাহিনীর সহায়তায় বাংলাদেশ ব্যাংক থেকে বেরিয়ে যায় ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও ডক্টর হাবিবুর রহমান। দাপ্তরিক কাজের জন্য নুরুন নাহারকে বাসা থেকে অফিস করার কথা বলেন কর্মকর্তারা। গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে বলবো, নতুন সরকারের কাছে বলবো। সংবাদ সম্মেলনে মুখপাত্র বলেন, দীর্ঘদিনের অসন্তোষ থেকে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের পদত্যাগ দাবি করেন কর্মকর্তারা। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নতুন সরকার। তাদের অ্যাপয়েন্টিং অথরিটি কে? সরকার। সুতরাং সরকার ছাড়া তো তারা কারো কাছে পদত্যাগপত্র দিতে পারবে। অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে
এদিকে চেয়ারম্যান ও প্রথম সচিবের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরাও। স্বৈরাচার শাসকের দোসর বর্তমান চেয়ারম্যানকে অবিলম্বে পদত্যাগ করে তার বিচার করতে হবে। ট্রেনের যত কর্মচারী ছিল একজনকে যাতে প্রমোশন ঠিকমতো না পায় তার জন্য সে সর্বস্ব দিয়ে চেষ্টা করছে। অনাচারে অবিচারে অত্যাচার যা আছে সব করেছে, তার বিচার চাই। দেশের যেহেতু সকল কিছু সংস্কার হচ্ছে, এনবিআর এর সংস্কার চাই। বাইরে থেকে এনবিআর এর চেয়ারম্যান নিয়োগ না দেওয়ারও দাবি জানান বিক্ষোভকারীরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দায়িত্ব নেওয়ার পর দ্রুত সময়ের মধ্যে সরকার পরিচালনার সুস্পষ্ট রূপরেখা দেওয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের, এমনটা মনে করেন বিশিষ্টজনরা। রাষ্ট্র সংস্কারে নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং দলীয়করণ রোধে সাংবিধান সংস্কারের উপরেও জোর দিয়েছেন তারা। বলছেন যারা ফৌজদারি অপরাধ করেছে তাদের ছাড় দেয়া যাবে না। বাকিটা জানাচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গভবনে চলছে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া। এরই মধ্যে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই সরকারের প্রধান করার সিদ্ধান্ত হয়েছে। বিশিষ্টজনরা বলছেন সংকট মোকাবেলায় বাকি উপদেষ্টাদেরও ভাবমূর্তি স্বচ্ছ হতে হবে। যারা দায়িত্ব পাবেন তাদেরকে অবশ্যই একদিকে যেমন সৃজনশীল হতে হবে, অন্যদিকে ভিশনারি হতে হবে, অন্যদিকে নিষ্ঠাবান হতে হবে, কর্তব্যে অবিচল, লক্ষ্যে অবিচল থাকতে হবে। নতুন অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে করণীয় নিয়ে রূপকল্প দেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। বলছেন এর উপর নির্ভর করবে কতদিন তারা সরকার পরিচালনা করবে। তাদেরকে দায়িত্ব নেওয়ার পরেই বলতে হবে যে তাদের টার্গেট কি, তারা কি কাজ করতে চান। সেটা 7 দিন লাগুক 10 দিন লাগুক চিন্তাভাবনা করে তারা বলেন। তারপরে তারা বলবেন এই কাজগুলি করতে মোটামুটি সময় কত লাগতে পারে, 6 মাস, 1 বছর বা তার বেশি। এই সরকার 3 থেকে 6 বছর কিভাবে থাকবে সেটা তো একটা প্রশ্ন, সেটা তো নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন বলা যাবে না। যদি সেরকম কোনো ব্যবস্থা করে সরকারটা দীর্ঘায়িত হয় তাহলে ডেফিনেটলি তাদের পক্ষে এই কাজগুলো করা সম্ভব। নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, আইন, বিচার ও প্রশাসন সংস্কার, প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনার উপর জোর দিয়েছেন তারা। ভালো নির্বাচন কমিশন দরকার, নির্বাচনী আইনেরও বোধহয় সংস্কার দরকার। তার পাশাপাশি কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই ব্যবস্থাটা আবার পুনঃস্থাপন করার চিন্তা করতে হবে। এটা আসবে যখন দেশে একটা দলীয় সরকার দেশটা শাসন করবে। তারা বলছেন গুম, হত্যা, দুর্নীতি, অর্থ পাচারের মতো ফৌজদারি অপরাধে জড়িতদের বিচার করতে হবে, সহযোগীদের জবাবদিহিতার আওতায় আনতে ট্রুথ কমিশন গঠনের পরামর্শ তাদের। একটা শ্বেতপত্র যেটা দরকার, ফ্যাক্ট ফাইন্ডিং করো, দেখো যে কে কি পরিমাণে দুর্নীতি করেছে, সেটার তথ্য প্রমাণ সহ জোগাড় করা। ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, তোমার সম্পর্কে এই অভিযোগ আছে, এবং তুমি কি বলো, বলার পরে কথাবার্তা হয়ে তাকে বলা আচ্ছা ঠিক আছে তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করো, ফরগেট ইউর পাস্ট। দ্রুততম সময়ের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে ফিরিয়ে এনে দেশব্যাপী সহিংসতা ও হামলা বন্ধের আহ্বানও জানিয়েছেন বিশিষ্টজনরা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শ্রম আইন লঙ্ঘনের মামলায় আপিল ট্রাইব্যুনালে খালাস পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে শুনানি শেষে তাকে খালাস দেয়া হয়। একই সাথে এই মামলার অন্য 3 আসামির 6 মাসের সাজাও বাতিল করা হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করে ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন শুধু হয়রানি করতে ডক্টর ইউনূসকে সাজা দেয়া হয়েছিল। চলতি বছরের 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের 4 জনকে 6 মাসের কারাদণ্ড এবং 30,000 টাকা করে অর্থদণ্ড দিয়েছিলেন শ্রম আদালত। রায়ে ন্যায় বিচার পাননি উল্লেখ করে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন ডক্টর ইউনূসের আইনজীবীরা। তবে রায়ের আংশিক আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় মামলার বাদী কলকারখানা পরিদর্শন অধিদপ্তর। হাইকোর্ট শ্রম আপিল ট্রাইব্যুনালকে মামলাটি দ্রুত নিষ্পত্তির আদেশ দেন। সর্বশেষ এই মামলায় খালাস চেয়ে শ্রম আপিল ট্রাইব্যুনালে আবেদন করেন ডক্টর ইউনূসের আইনজীবীরা। বুধবার দুপুরে শুরু হয় শুনানি। উভয় পক্ষের শুনানি শেষে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারক এম এ আওয়াল। আজকে কোর্ট এই সমস্ত জিনিস শুনানি করে বিবেচনা করে আজকে এই আপিলটিকে চূড়ান্তভাবে গৃহীত করেছে, মঞ্জুর করেছেন এবং চার্জের থেকে আসামিদেরকে খালাস দিয়েছেন। অর্থদণ্ড সহ যা আছে এই মামলার সমস্ত জিনিস এই মামলায় বাতিল ঘোষণা করা। আইনজীবীরা বলেন হয়রানির উদ্দেশ্যেই এই মামলায় সাজা দেয়া হয় নোবেল জয়ীকে।
কোনো রকম 236 ধারা অনুযায়ী আমাদের কোনো প্রসিডিওর ফলো করা হয় নাই এবং এই অপরাধগুলি কোনো অপরাধ না। বিনা অভিযোগে এইখানে প্রলব্ধিত হয়ে নিম্ন আদালত অন্যায়ভাবে আইনের ভুল ব্যাখ্যা করে ফরমাসি রায় দিয়ে তাদেরকে 6 মাসের কারাদণ্ড, সর্বোচ্চ কারাদণ্ড এবং 30,000 টাকা জরিমানা করেছেন। গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে 2021 সালের 9 সেপ্টেম্বর মামলাটি করেছিল কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। বুধবারের এই রায়ের পর তার অন্তর্বর্তী সরকারের প্রধান হতে আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশ আয়োজনে, সাথে থাকার জন্য ধন্যবাদ।